আমার তো ঢাকা পড়েছিল তোর মতো শাকচুন্নাকে বিয়ে করতে। আমি বিয়ে না করলে তোর জীবনও বিয়ে হতো না, সারা জীবন কুমারীই থাকতে। ভাগ্য গুণ আমি তোর বিয়ে করছি। এই শোন, তোর মতো ছেলেকে আমার গুনার টাইম নাই। আমার পিছনে কত সালমান খানের মতো দেখতে ছেলেরা ঘোরাঘুরি করতো, সেটা তুই জানিস। শুধু বাবা মার ভয়ে তোকে বিয়ে করতে হয়েছে, নইলে আমারও ঠেকা পড়ে নাই তোর মতো হনুমানকে বিয়ে করতে। কি বললি? আমি হনুমান? আর তোর পেছনে ছেলেটা ঘোরাঘুরি করতো? আসলে রে অনেক। জি। আর তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, তাহলে বিয়ে কে করবে শুনি? স্কুল এবং কলেজের মেয়েরা আমাকে পাওয়ার জন্য কত ব্যস্ত থাকতো জানিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, সবই আমি জানি। কি জানিস তুই? এই যে তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। যেটা সত্যি সেটা বললাম, তোর মতো বানিয়ে বলিনি। ওকে যা, আজ এটা প্যাচাল পারিস না, আমি এখন ঘুমাবো। শোন, বিছানার একপাশে তুই ঘুমাবি, আমি এখন গোসলে যাচ্ছি, এসে আমিও ঘুমাবো। এসে যদি দেখি রাতের মতো সারা বিছানা জুড়ে ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু নিচে ফেলে দেব। নীলিমা জিসানের দিকে রাগী চোখে বলল। আমার যেমন খুশি তেমন করে ঘুমাবো। জিসান আর কিছু না বলে গোসলে চলে গেল। গোসল থেকে বের হয়ে দেখে নীলিমা বিছানার এক পাশে শুয়ে আছে। জিসানও গিয়ে এক পাশে শুয়ে পড়ল। জিসান আর নীলিমা হচ্ছে খালাতো ভাই বোন। ওর সরি সরি, বোন বলে ভুল হবে, বর্তমানে ওরা জামাই বউ। গতকালই দুজনের বিয়ে হয়েছে। দুই পরিবার এক প্রকার জোর করেই তাদের বিয়েটা দিয়ে দিল। দুজনেই অনেক আপত্তি করেছিল, এটাও বলেছিল যে পড়াশোনাটা কমপ্লিট করে নিক তারপর বিয়ে করবে, কিন্তু তারা সেটা শুনল না। উল্টে বলল বিয়ে করে পড়াশোনা করো। জিসান এবং নীলিমা ছোট থাকতেই বিয়ে ঠিক করে রাখে তাদের পরিবার, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা হওয়ার কথা ছিল না। জিসান রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলছিল, আর সেটা ওর বাবা দেখে ফেললেন, যার কারণে এই সিদ্ধান্ত নেন। আবার নীলিমার ফোনেও নাকি কল দিয়ে কোন ছেলে ডিস্টার্ব করে, যার জন্য ওর বাবা মাও এবং জিসানের বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। খুব পিচ্ছি থাকতে তাদের নাকি খুব মিল ছিল। নীলিমাকে ছাড়া নাকি জিসান কিছুই বুঝতো না, নীলিমাও জিসানকে ছাড়া কিচ্ছু বুঝতো না। এটা দেখেই সবাই মিলে বিয়ে ঠিক করেছিল, কিন্তু একটু বড় হবার পর থেকেই দুজন সতীনের মতো ঝগড়া করা শুরু করে। আর এখন দুজন স্বামী স্ত্রী, কেউই যেন বিয়েটা মানতে রাজি না। জিসান তো বর্তমানে মাস্টার্সে পড়ছে, আর নীলিমা অনার্স ফাইনাল ইয়ারে। গভীর ঘুমে ছিল জিসান, ঘুম ভাঙলো তার আম্মুর ডাকে। এই জিসান, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ, নামাজ পড়তে যা, এসে নাস্তা করবি। জিসান উঠে মসজিদে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে নাস্তা করলো। নাস্তা করার পরে টিভির রুমে এসে দেখে নীলিমা টিভি দেখছে। এটা দেখে জিসান তার রুমে চলে গেল। ভাবলো 8টা বাজুক, তারপর যাবে। খেলা আরম্ভ হবে তো 8টায়। 8টা বাজতেই আবার গেল টিভি দেখতে। গিয়ে দেখে নীলিমা এখনও টিভি দেখছে। আজ পাকিস্তান আর ভারতের খেলা। নীলিমা জানে জিসান পাকিস্তান সাপোর্ট করে, তাই যখন পাকিস্তানের কেউ আউট হয় তখন চিল্লি করে ওঠে। বুঝতে চায় সে অনেক খুশি হয়েছে। জিসান বিরক্তি হয়ে বলল, এই শোন, একদম চিল্লাচিল্লি করবি না। যত চিল্লাচিল্লি কর, ভারত তো আজ হারবে। ভারতের কাছে পাকিস্তান পারে? এর থেকে ভালো বসে বসে মুড়ি খা। জিসানের ভীষণ রাগ উঠল। একদিকে নীলিমার কথা, অপরদিকে তার পরপর উইকেট পড়ছে। নীলিমা শুধু জিসানের দিকে তাকিয়ে হাসছে। জিসান মনে মনে শুধু দোয়া করছে পাকিস্তান যেন জিতে যায়। পাকিস্তান আজ 100 রানও করতে পারবে না, তার আগেই সব প্যাকেট হয়ে যাবে। এই ডাইনি, শোন, বেশি কথা বলবি না, চুপচাপ খেলা দেখ। না দেখলে যা, ঘুমিয়ে পড়, আমার সামনে বসে বসে পকপক করবি না। এমন সময় জিসানের আম্মু ডাক দিল। এই, তোরা রাতের খাবার খেয়ে নে। আমি পরে খাবো আম্মু, তোমার ডাইনি মেয়ের নাকি ক্ষুধা লেগেছে, ওকে আগে খেতে দাও। নীলিমা জিসানের দিকে তাকিয়ে রেগে গিয়ে বলল, ওই, আমাকে একদম ডাইনি বলবি না। আমার খিদে লেগেছে তোকে কে বললো? তোর লাগলে যা, তুই খেয়ে নে। আমার খিদে লাগে নাই, তোর লাগছে, তুই। তোর খিদা লাগবে কেমন করে? তোর তো পাকিস্তানের খেলা দেখেই পেট ভরে গিয়েছে। আজ পাকিস্তান যা খেলা দেখাচ্ছে। এটাই বলে মিটমিট করে হাসছে ও। ভারতের উপরে যত না রাগ আছে, তার থেকে নীলিমার উপরে বেশি রাগ হচ্ছে জিসানের।
কয়েকবার বাকি থাকতেই বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেল জিসান। নীলিমা যেহেতু ওর বাসায়, তাই জিসান ভাবলো সে নীলিমার বাসায় গিয়ে খেলা দেখবে। রাজু তো আছে, দুজন একসাথে খেলা দেখতে ভালোই মজা হবে। রাজু হচ্ছে নীলিমার ছোট ভাই, বর্তমানে জিসানের শালা। বাসায় যেতেই রাজু বলে উঠল, আরে দুলাভাই যে, আসো আসো, একা একা খেলা দেখতে মজা লাগতেছে না, তুমি এসেছো ভালোই হয়েছে। এই হারামজাদা, তোকে না বলছি আমাকে দুলাভাই না ডাকতে? ওমা, এটা আবার কেমন কথা? বোনের জামাইকে দুলাভাই ডাকবো না তো কাকে ডাকবো? রাস্তার কুকুরকে ডাক, তবু আমাকে ডাকিস না। কুল কুল, আসো বসো। আজকের খেলা দেখে মাথা একদম নষ্ট হয়ে গেছে। আমারও রাগ হচ্ছে ভীষণ। এর মাঝে তোর বোন যা লাগিয়েছে। কেন, ও আবার কি করছে? তোর বোন ভারতকে সাপোর্ট করে, ওর সাপোর্ট করে দেখে তো আমার আরও রাগ হচ্ছে, তাই এখানে চলে আসলাম। কি বললে? আপু ভারতের সাপোর্ট করছে? হ্যাঁ, আর এর জন্যই আরও রাগ হচ্ছে। দুলাভাই, তোমার কথাও ভুল হচ্ছে। আপু তো পাকিস্তানকে সাপোর্ট করে, আর একটু না খুব সাপোর্ট করে। কি বলিস, সত্যি? আরে হ্যাঁ। ও আচ্ছা, এখন বুঝলাম। নীলিমা আমাকে রাগানোর জন্য আমার সামনে ভারতকে সাপোর্ট করছে। কিছু সময় খেলা দেখে বাসায় আসলো জিসান। বাসায় এসে দেখলো নীলিমা ঘুমিয়ে গেছে। জিসানও গিয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না, শেষমেশ পাকিস্তান ভারতের কাছে হেরেই গেল। পরের দিন ভার্সিটিতে যাবে বলে রেডি হয়েছে জিসান। তখনই জিসানের আম্মু এসে বলল, একটু ওয়েট কর নীলিমা, ও যাবে, দুজনে একসাথে যা। আমি কাউকে নিতে পারবো না, আমার দেরি হয়ে যাবে। তোদের বিয়ে হয়ে গেছে, এখনো ঝগড়া করবি? এমন সময় নীলিমা এসে বলল, মামুনি, আমি একাই যেতে পারবো। চুপ কর তোরা, আমি যা বলছি তাই হবে, আর কোনো কথা শুনতে চাই না। মায়ের কথায় দুজনকে একই সাথে যেতে হচ্ছে। দুজনেই বাইকে উঠে বসলো। নীলিমা জিসানের থেকে একটু ফাঁকা রেখে বসলো। জিসান দুষ্টুমির ছলে মাঝে মাঝে ব্রেক কষে, আর নীলিমা তাকে শক্ত করে ধরে। এই সুযোগ জিসানে বলল, এই শোন, তোর আমাকে স্পর্শ করতে ইচ্ছে করছে, ভালো কথা, তা বলে এইভাবে রাস্তাঘাটে করবে? আজে বাজে কথা বলবি না একদম, মেরে গাল ফাটিয়ে দিব। তুই ইচ্ছে করে বারবার ব্রেক মারছিস। জিসান আর দুষ্টুমি না করে ভালোভাবে বাইক চালিয়ে নীলিমার ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। ঠিক 12টায় গেটের সামনে থাকবে, বেশি দেরি হলে কিন্তু আমি চলে যাব। হুম। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে প্রায় অনেক দেরি হয়ে যায়। প্রায় 20 মিনিট পর গিয়ে দেখে নীলিমা হাঁটা শুরু করেছে। জিসান ওর পেছনে গিয়ে বলল, এই চল্লাদি ওঠ। নীলিমা জিসানের দিকে তাকালো। রাগে ওর মুখ দিয়ে আগুন ঝরছে। একে তো অনেক সময় ওয়েট করিয়েছে, তার মাঝে জিসান সরি না বলে উল্টো জল্লাদি বলছে। হয়েছে, আর ডাইনির মতো তাকাতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়, খুব খিদে পেয়েছে। নীলিমা গাড়িতে না উঠে আবারও হাঁটা শুরু করে। জিসান ওর সামনে যেয়ে বলে, রাগ না দেখে তাড়াতাড়ি বাইকে ওঠ। তারপর নীলিমা কিছু একটা চিন্তা করে উঠে বসলো। তারপর দুজনেই বাসায় চলে যায়। রাতে দুজনেই পড়তে বসেছে। নীলিমা জোরে জোরে পড়ছে। ওর জোরে পড়া দেখে জিসানের রাগ হচ্ছে। জিসান বিছানায় বসে পড়ছে আর ওর ডেস্কে। জিসান উঠে ওর ডেস্কে যায় আর বলল, এই শোন, জোরে জোরে পড়বি না, আমার ডিস্টার্ব হচ্ছে। তোর ডিস্টার্ব হইলে তুই অন্য রুমে যেয়ে পড়। আমার রুমে আমি পড়বো, তুই যা। শোনো, মামুনি বলেছে এই রুমটা এখন আমার, আর তুই আমার রুমে পড়তে পারিস। তোর পড়াতে আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। বললেই হলো নাকি নাকি ওরে এসে জোরে বসলে রুম তোর হলো? হ্যাঁ, এটা আমারই রুম, এখন কোনো কথা বলবি না, আমি পড়ছি। জিসান আর কিছু না বলে বই নিয়ে অন্য রুমে চলে যায়। পরদিন আবার দুজনে ভার্সিটিতে যায়। জিসানের ক্লাস একটু আগেই শেষ হওয়াতে নীলিমার ডিপার্টমেন্টের সামনে চলে যায় ও। এসে দেখে 2-3টা ছেলে মেয়ে বসে গল্প করছে, সাথে নীলিমাও বসে আছে এবং একটা ছেলের পাশেই বসে আছে। এটা দেখে তো কেমন যেন একটু রাগ হলো জিসানের। ও নীলিমার পাশে যেয়ে বলল, তুই ক্লাস করা বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? আমার ক্লাস আর নেই, তাই বসে আছি সবাই। ক্লাস নেই তাতে কি, তুই আমাকে কল দিতে পারতি। এই শোন, আমি কি করব না করব তোকে বলে করতে হবে নাকি? আসলেই তো, আমার তাতে কি, কিছু যা কিছু করুক, আমি বলছি কেন?
কথাটা মনে মনে ভাবছে জিসান। এমন সময় নীলিমা বলল, বিড়বিড় করে কি বলছিস তুই? না, কিছু না। আমি এখন বাসায় যাব। তুই যদি চাস তাহলে চল। ওকে। কিছুদিন পরে ভার্সিটিতে জিসান তার এক বান্ধবীর বাইকে করে নিয়ে নীলিমার সামনে গেল। নীলিমা জিসানকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। জিসানের সামনে যেয়ে বলল, আমি 12টায় এসে নিয়ে যাব, গেটে থাকিস। আমি একাই যেতে পারবো। বাহ, তাহলে তো ভালোই হলো, আমার আর কষ্ট করতে হবে না। এই বলেই জিসান চলে গেল। আর মনে মনে ভাবছে, জল্লাদি মনে হয় রেগেছে। বাইক করে যাকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে রুবা, জিসানের খুব ভালো বান্ধবী, এর বেশি আর কিছু না। আর রুবা নিজেও বিবাহিত। আসলে ওর মা নাকি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, তাই জিসান রুবাকে হসপিটালে দিতে যাচ্ছে। ওদিকে কোনো মেয়েকে এভাবে নিয়ে যায় না জিসান, কিন্তু ওর মায়ের কথা ভেবে নিয়ে যাচ্ছে। জিসানের রুবাকে হসপিটালে দিয়ে সে নীলিমাকে নিতে আসলো, কিন্তু নীলিমা ওর সাথে যাবে না। অনেকবার বলেছে, তবুও সে যাবে না। তাই জিসান ও বাসায় চলে আসলো। বাসায় এসে আম্মুকে সব কিছু বলল জিসান। তুই ওকে একা রেখে এসে একদম ঠিক করিসনি। যেভাবেই হোক সাথে করে নিয়ে আসা উচিত ছিল তোর। দেখ, এখন ভালোভাবে আসলেই হলো। একটা কল করে দেখ এখন কোথায় আছে। জিসান কল দিয়ে দেখলো ওর ফোন অফ। নীলিমার রাগের জন্য মনে হয় ফোন বন্ধ রেখেছে। একটু টেনশন হচ্ছে, যদি রাস্তায় কিছু হয়, ওকে নাকি কোনো ছেলে ডিস্টার্ব করতো, যদি সে কোনো প্রবলেম করে, এটা ভেবে চিন্তা হচ্ছে ওর। ব্যালকনিতে দাঁড়িয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে জিসান। এত সময় তো চলে আসার কথা। আধা ঘন্টা পরেই নীলিমা আসছে। যাক, কোনো সমস্যা হয়নি তাহলে। এত সময় মনে হচ্ছিল কলিজায় পানি নাই। এখন জল্লাদিকে দেখার পর ভালোই লাগছে ওর। নীলিমা কাছে আসতে জিসান খেয়াল করে দেখলো ওর মুখ ঘেমে লাল হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে ও। জিসানের সামনে আসতেই ও বলল, নিজের ভালোটা না বুঝলে এমনই হয়। নীলিমা কিছু না বলে জিসানের দিকে না তাকিয়ে রুমে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমালো জিসান। ঘুম থেকে উঠে বিকেলে বাজার করতে গেল। সাধারণত নীলিমা বাসায় কোনো কাজ করে না, আর তেমন কোনো কাজও নেই, তাই জিসানের আম্মু করতেও দেয় না। তাই জিসানের মাথায় হঠাৎ একটা দুষ্টুমি বুদ্ধি আসলো, জল্লাদিকে দিয়ে কাজ করানো। জিসান বাজার থেকে ছোট বড় অনেক মাছ কিনলো। বাসায় আসার পর আম্মু অনেক বকা দিল, এত মাছ কেন কিনেছে। এত মাছ আমি কিভাবে কাটবো? বেশি সময় বসে থাকতে ডাক্তারের নিষেধ আছে আমার। তুমি কেন কাটবে? তোমার আদরের বৌমা নীলিমা তো আছে, সে কাটবে। নীলিমা জিসানের দিকে তাকিয়ে রাগে গজগজ করছে। জিসান শুধু হাসছে। আম্মুর সাথে নীলিমা মাছ কাটতে বসেছে। প্রায় 2 ঘন্টা ধরে মাছ কাটছে। মনে হচ্ছে কাজটা করা ঠিক হয়নি। জল্লাদিকে শাস্তি দিতে গিয়ে আম্মুকেও কষ্ট দিয়ে দিল। জিসান যে আম্মুর হাত ধরে বলল, আমু যাও তো, হাত ধুয়ে এসো। তোমার আর কাটতে হবে না, বাকি মাছগুলো নীলিমা কাটবে। জিসানের কথায় নীলিমাও বলল, আমি অনেক সময় আগে থেকেই বলছি যে আমি কাটবো মামুনি, তুমি ওঠো, তবু উঠছো না। জিসানের জোড়াজোড়িতে তার আম্মু উঠল। একটু পরে জিসান নীলিমার মৃদু চিৎকার শুনতে পেল। দৌড়ে গিয়ে দেখলো নীলিমা হাত কেটে ফেলেছে, আঙুল দিয়ে অঝরে রক্ত ঝরছে। জিসান তাড়াতাড়ি নীলিমার হাত চেপে দিয়ে ধরল। নীলিমা হাত ছাড়িয়ে নিয়ে হাত ধুয়ে আসে। নীলিমার হাত কাটা দেখে জিসান অস্থির হয়ে গেল। মনে হচ্ছে হাতে যেন তার কেটেছে। জিসান হাতে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলিমা কিছুতেই জিসানের কাছে ব্যান্ডেজ করছে না, তাই জিসান জোর করে হাত ধরে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীলিমা বলে ওঠে, তবু উঠছে না। তুই তো দেখছি গভীর জলের মাছ। তুই তো চেয়েছিলি আমার হাত কাটুক, তাই তো বাসায় এত মাছ নিয়ে আসছিস, আর এখন অস্থিরতা দেখাচ্ছিস। হাত কাটো, হাত কাটুক, এটা আমি কখনো চাইনি। হ্যাঁ, এটাই চেয়েছিস। আর মামনির সামনে কি অভিনয় করলি যে আমার জন্য তুই কত ব্যস্ত। আমার হাত কেটেছে আর তোর কত কষ্ট হচ্ছে। তুই তো ভালো অভিনয় করতে পারিস রে। নীলিমার মুখে অভিনয় কথা শুনে মনটা খারাপ হয়ে গেল জিসানের। জিসান যা করছে তা তো মন থেকেই করছে, কোনো অভিনয় করেনি ও। জিসানের আম্মু জিসানকে রাগ দেখিয়ে বলল, বললাম আমি কাটবো, কিন্তু তুই কি বললি যে নীলিমা কাটবে? তাই তো মেয়ে হাত কাটলো।
জিসান কিছু বলল না, কারণ আসলেই তো তার জন্যই তো কেটেছে। সে যদি এত মাছ না আনতো তাহলে এসব তো কিছুই হতো না। জিসানের মনের ভিতরে কেমন যেন একটা মায়া তৈরি হলো। মায়াটা তৈরি হয়েছে সম্পূর্ণ নীলিমাকে নিয়ে। জিসান নীলিমাকে যে সরি বলল। সরি রে, আমার জন্য তোর হাত কেটেছে। তুই তো এটাই চেয়েছিলি, তাই তো এত মাছ কিনেছিস। বললাম তো সরি। এখন তুই যা এখান থেকে। জিসান আর কিছু না বলে চলে গেল ছাদে। বসে বসে গান শুনতে লাগলো। ছাদ থেকে এসে শুনলো ওর আম্মু নীলিমাকে খাইয়ে দিয়েছে। কিছুদিন পরে জিসানের বাবা মা গ্রামে যান। বাসে শুধু ওরা দুইজন থাকে। রাতে সোফায় বসে জিসান টিভি দেখছিল। এমন সময় নীলিমা খাবার তৈরি করে খেতে ডাকলো। জিসান খেয়ে আবারও টিভি দেখতে লাগলো, আর নীলিমা রুমে বসে পড়তে লাগলো। জিসান টিভি দেখা শেষ করে গিয়ে শুয়ে পড়ল। জিসানের শুয়ে পড়া দেখে লাইট নিভিয়ে নীলিমা অন্য রুমে পড়তে যায়। জিসান ঘুমিয়ে যায়। রাতে হঠাৎই আগুন আগুন বলে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় জিসানের। মোবাইল হাতে নিয়ে দেখলো রাত 2টা বাজে। তাড়াতাড়ি উঠে ব্যালকনিতে গিয়ে নিচে তাকালো। দেখলো লোকজন এই বিল্ডিংয়েই তাকিয়ে আগুন আগুন করছে। জিসানের আগুন বুঝতে বাকি রইল না যে এই বিল্ডিংয়ে আগুন লেগেছে। সাথে সাথে জিসান নীলিমাকেও ডাকতে গেল। দেখলো ও ঘুমাচ্ছে। জিসানের ডাক শুনে ও ভয় পেয়ে যায়। জিসান কোনো কিছু না বলেই হাত ধরে উঠিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দ্রুত যেতে গিয়ে নীলিমা পড়ে যায় আর সাথে সাথে পায়ে আঘাত পায়। খুব কষ্টে নিচে এসে দেখে এই বিল্ডিংয়ের অনেকেই নিচে নেমেছে। নীলিমা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। খুব ভয় পেয়েছে বেচারি। আচমকা এত বড় সংবাদ পেয়ে ভয় পাওয়ারই তো কথা। জিসান ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে থাকো, আমি উপরে যেয়ে দেখি কি সমস্যা। এখন তো কোনো আগুন দেখা যাচ্ছে না। নীলিমা জিসানকে আরও শক্ত করে ধরে ধরে বলল, না, তুমি যাবে না, কোনো বিপদ হতে পারে, আমি তোমাকে যেতে দেব না। নীলিমা এত জোর দিয়ে কথাগুলো বলছিল, মনে হচ্ছিল জিসান ওর কাছে অনেক কাছের কেউ। বলার মাঝেই একটা অধিকার ছিল যেটা নীলিমা এর আগে কখনো দেখায়নি। একজন এসে বলল আসলে আগুনের কোনো সমস্যা নেই। একজনের বাচ্চা দুধ গরম করতে পাতিল ওড়না দিয়ে ধরেছিল। সেই ওড়নার আগুন লেগে তার ড্রেসে আগুন লেগে যায়। অনেক জায়গায় পুড়েও গিয়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কোনো সমস্যা নেই। সেই ফ্ল্যাট থেকে আগুন আগুন চিৎকার আসছিল, তাই সবাই ভাবছে বড় ধরনের আগুন। এই খবর শুনে সবাই একে একে ফ্ল্যাটে ফিরছিল। জিসান নীলিমাকে বলল, চলো এখন রুমে যাই, আর কোনো সমস্যা নেই। নীলিমা খুব ভয় পেয়ে বলল, চলো আজ আমাদের বাসায় যাই, এই বাসায় যেতে ভয় হচ্ছে। আরে ভয় নেই, চলো আমি আছি তো। জিসানের কথা শুনে নীলিমা একটু সাহস পেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় নীলিমা হুট করে নিচে বসে পড়ে। কি হয়েছে? পা ব্যথা করছে ভীষণ। জিসান মোবাইলের আলো জ্বালিয়ে দেখে এর পা ফুলে গেছে। তারপর জিসান নীলিমাকে কোলে তুলে নিল। রুমে এসে বিছানায় বসিয়ে বলল, এখন শুয়ে পড়ো, আর কোনো সমস্যা নেই। তুমি ঘুমাবে না? হ্যাঁ, আমিও ঘুমাবো। তাহলে এখানেই ঘুমাও, আমার ভীষণ ভয় করছে। নীলিমা জিসানের হাত শক্ত করে ধরে আছে। তুমি ঘুমাও, আমি জেগে আছি। জিসান একটা ব্যাপার লক্ষ্য করলো। এই দুর্ঘটনায় ওরা দুজন একে অপরকে তুমি করে বলছে। ব্যাপারটা ভালোই লাগছিল তার। ছোটবেলায় পাশের বাসায় এক মেয়ে তুমি করে বলেছিল, যার জন্য নীলিমা তাকে খামচি দিয়ে বলেছিল জিসানকে শুধু আমি তুমি করে বলবো, আর কেউ না। এটা ভাবতেই জিসানের হাসি পেল খুব। নীলিমা ঘুমিয়ে গিয়েছে। কি নিষ্পাপ লাগছে দেখতে। এভাবে তো আগে কখনো দেখেনি জিসান ওকে। এই প্রথম ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে জিসান, আর মনে মনে ভাবছে, কি সুন্দর আমার জল্লাদিটা। আর আমি শুধু শুধু ঝগড়া করি, ওর মুখের দিকে তাকিয়ে বারবার প্রেমে পড়ে যাচ্ছে। না, আর ঝগড়া করা যাবে না, এখন প্রেম নিবেদন করতে হবে। কিন্তু কিভাবে করব? যেভাবেই হোক করতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় ও। সকালে উঠে নীলিমা ডাকছে নাস্তা করার জন্য। জিসান উঠে নাস্তা করতে বসে। নীলিমা বসে আছে আর জিসান খাওয়া দেখছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিছুদিন আগে কাকে বাইকে করে নিয়ে যাচ্ছিলি?
ওর মুখে তুই ভাষা শুনে ভেতরটা যেন কেমন খোঁচা দিয়ে উঠল জিসানের। জিসানও ওর মুখের দিকে তাকিয়ে আছে। মিথ্যা বলবে নাকি সত্যিটা বলে দিবে এটা ভাবতে লাগলো। জিসানকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, কি হলো, চুপ করে আছিস কেন? তুই ভাষা শুনে জিসানের রাগ হলো ভীষণ, তাই কর্কশ গলায় বলল, আমার গার্লফ্রেন্ড হয়। কি বললি, তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, কানে কি কম শুনিস? না। এই বলে নীলিমা রুমে চলে গেল। জিসান জানে নীলিমা ওকে ভালোবাসে, যার জন্য গার্লফ্রেন্ডের কথা শুনে ওর খারাপ লেগেছে। সেই দিন জিসানের বাবা মা গ্রাম থেকে ফিরে আসেন। পরের দিন সকালে একটা কাজে এক বন্ধুর বাসায় যায় জিসান। বাসায় এসে শুনে নীলিমা একা একাই ভার্সিটিতে গেছে। হঠাৎই জিসানের এক বন্ধু কল দিয়ে বলে যে ভার্সিটি নাকি মারামারি হয়েছে, ছাত্রছাত্রীরা খুব আতঙ্কিত আছে, কেউ বের হতে পারছে না। লিমার ডিপার্টমেন্টের সামনে এই ঘটনাটা ঘটেছে, সবাই ডিপার্টমেন্টের ভেতরেই আটকা পড়েছে। জিসানও এই কথাটা শোনা মাত্রই নীলিমাকে কল করে, কিন্তু ও রিসিভ করে না। অনেকবার কলও দেয় কিন্তু রিসিভ করে না। জিসানের তো ভয়ে পুরো শরীর শিউরে উঠেছে, ওর কোনো কিছু হয়নি তো। তারপর আর দেরি না করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল ও। গিয়ে দেখলো সমস্যাটা নীলিমা ডিপার্টমেন্টের থেকে একটু দূরে হয়েছে। একে একে সব স্টুডেন্ট বের হচ্ছে। নীলিমা জিসানের কাছে আসতেই সাথে সাথে একটা থাপ্পড় দিল জিসান। নীলিমা কিছু বলল না। কয়টা কল দিয়েছে তোকে, ধরিসনি কেন? তুই জানিস চিন্তা করতে করতে সবার কি অবস্থা হয়েছে? সরি, আমি ফোন দেখিনি, ভয়ে ফোনের কথা মাথায় ছিল না। নীলিমাকে মনে হয় 100 বার কল দিয়েছে জিসান। এত বড় সমস্যা হয়েছে, কোথায় কল দিয়ে ওকে আগে জানাবে, অথচ তার নাকি ফোনের কথা মনেই নেই। তাই রাগে থাপ্পড় দিয়েছে ও। বাইকে ওঠ। নীলিমা উঠে বসলো। কিছু দূর যেতে নীলিমা বলল, জানিস আমার সামনে এক নেতা কি নির্মমভাবে একটা ছেলেকে মেরেছে। আমার না খুবই কষ্ট হয়েছে। কেউ কখনো এত নির্মমভাবে মারে? তোর এসব বুঝতে হবে না, এগুলো রাজনৈতিক খেলা। আজকে ভার্সিটিতে আসাটাই ভুল হয়েছে। তারপর আর কিছু না বলে সোজা বাসে চলে আসলো দুজন। এসে কিছু না খেয়েই শুয়ে পড়েছে জিসান। কিছু সময় পরে নীলিমা জিসানের জন্য ভাত নিয়ে আসে। এসে জিসানকে খেতে ডাকে। জিসানের বসে আছে আর নীলিমা খাইয়ে দিচ্ছে। জিসান খাচ্ছে আর অবাক হচ্ছে। কোনোদিনও নীলিমা যা করেনি আজ তাই করছে। নীলিমা বলে উঠল, আজকে রুবা আপুর সাথে দেখা হয়েছিল, উনি আমাকে সব বলেছেন। তুই কেন ওনাকে বাইকে নিয়ে গেছিস, আর রুবা আপু বিবাহিত সেটাও আমি জানি। জিসান এখনও ক্লিয়ার হলো না নীলিমা কি ভালো ব্যবহার করছে। বাহ, ভালোই তো গোয়েন্দাগিরি করতে পারিস। তোকে সাইজ করতে গেলে একটু আধটু গোয়েন্দাগিরি তো করা লাগবেই। শোন, তুই যদি আবার তুই করে কথা বলিস তাহলে আমি খাবো না। আর তুইও যদি আরেকবার তুই করে বলিস তাহলে আমি নিজেও তোকে খাওয়াবো না। তারপর দুইজন হেসে উঠল। এই হাসিতেই দুজনের ঝগড়াঝাটি মিলে গেল। দুজনের নতুন পথের নতুন সূর্য উদিত হলো। এই পথে যেন সবসময় আলো হয়ে জীবনে থাকে।